অ্যাকোনিটাম ন্যাপ্যালাস মানে মংসহুড নামটা শুনলেই কেমন একটা রহস্যময় অনুভূতি হয়, তাই না? এটা এমন একটা গাছ যা একদিকে যেমন নিরাময়ের ক্ষমতা রাখে, তেমনই এর মধ্যে লুকিয়ে আছে বিপদও। চলুন আজ আমরা একটা ঐতিহাসিক চিকিৎসা সংক্রান্ত টেক্সটের গভীরে ডুব দিই আর দেখি কিভাবে এই শক্তিশালী উপাদানটা একসময় নানা ধরনের অসুস্থতার চিকিৎসায় ব্যবহার করা হতো। আচ্ছা, তাহলে দেখে নেওয়া যাক আজকের আলোচনাটা কিভাবে এগোবে। আমরা প্রথমে জানব এই গাছটা আসলে কি, তারপর দেখব ঠিক কাদের জন্য এটা ব্যবহার করার কথা বলা হয়েছে, আর সবশেষে এর প্রয়োগের পেছনে যুক্তিটা বোঝার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক একদম প্রথম প্রশ্নটা দিয়ে। এই অ্যাকোনিটাম ন্যাপেলাস জিনিসটা আসলে কি? তো আমাদের আলোচনার কেন্দ্রে রয়েছে এই অ্যাকোনিটাম ন্যাপেলাস, যা র্যানানকুলেসিয়া ফ্যামিলির একটা গাছ আর সাধারণভাবে মংসহুড নামেই বেশি পরিচিত। কিন্তু এই টেক্সটটা শুধু গাছটার বর্ণনা দিচ্ছে না। আসল ব্যাপারটা হলো এটা একটা থেরাপিউটিক গাইড, মানে ঠিক কোন কোন পরিস্থিতিতে এটাকে ব্যবহার করা হবে তার একটা নিয়ম বেঁধে দেওয়া হয়েছে। আর এখানেই কিন্তু আসল ব্যাপারটা লুকিয়ে আছে। আচ্ছা, এবার যে অংশটায় আসছি সেটা কিন্তু খুব মজার। দেখুন, এই চিকিৎসা পদ্ধতিটা কিন্তু কোনো একটা রোগের কথা বলছে না, বরং এটা বলছে একজন বিশেষ ধরনের মানুষের কথা, একটা নির্দিষ্ট পেশেন্ট প্রোফাইলের কথা। তো চলুন দেখি সেই আদর্শ রোগীটা আসলে কে। এই টেক্সটটা না অবাক করার মতো একটা ডিটেলড ছবি তুলে ধরে। কি বলছে? বলছে যে আদর্শ রোগী হচ্ছেন সাধারণত কম বয়সী মেয়েরা যাদের শরীরটা বেশ সবল, মানে টেক্সটের ভাষায় ফুল প্লিথরিক হ্যাবিট, জীবনযাত্রাটাও বেশ আরামের, মানে বসে কাজ করার অভ্যাস। আরও স্পেসিফিক্যালি বলছে চুল আর চোখ হবে কালো রঙের। ভাবা যায় মানে সেই সময় চিকিৎসা বিজ্ঞান কিভাবে একজন মানুষের শারীরিক গঠন আর লাইফস্টাইলের উপর ভিত্তি করে রোগের প্রবণতা ঠিক করত, এটা তার একটা দারুণ উদাহরণ। তো এই যে বিশেষ ধরনের মানুষের কথা বলা হলো, তাদের অসুস্থ হয়ে পড়ার কারণটা কি? কি থেকে এই সমস্যাগুলো শুরু হচ্ছে? দেখুন, এই টেক্সটটা মূলত দুটো দিকে আঙুল তুলছে। একটা হলো পরিবেশ আর অন্যটা হলো মানসিক অবস্থা। যেমন ধরুন শুকনো ঠান্ডা হাওয়া, বিশেষ করে উত্তর বা পশ্চিমের হাওয়া, বা ধরুন ঘাম হওয়ার পর হঠাৎ করে ঠান্ডা বাতাসের ঝাপটা লাগল। আবার অন্যদিকে প্রচণ্ড ভয় বা কোনো মানসিক শক, এটাও কিন্তু একটা বড় কারণ, বিশেষ করে কম বয়সী মেয়েদের ক্ষেত্রে। কিন্তু জানেন তো, শারীরিক কারণগুলো থেকেও অনেক বেশি জোর দেওয়া হয়েছে মানসিক যন্ত্রণার ওপর। এই চিকিৎসা দর্শনের মূল কথাই হল শরীরের রোগের আসল কারণটা অনেক সময় মনে লুকিয়ে থাকে, আর এখানেই অ্যাকোনাইট ব্যবহারের আসল চাবিকাঠিটা রয়েছে। আর এটা কিন্তু কোনো সাধারণ টেনশন বা দুশ্চিন্তার কথা বলা হচ্ছে না, একদমই না। টেক্সটটা বলছে এমন একটা ভয় আর অ্যাংজাইটির কথা যা কিনা রোগীর পুরো সত্তাটাকেই যেন গ্রাস করে ফেলে। এটাই হলো মেন সিম্পটম, সবচেয়ে বড় লক্ষণ, যা বাকি সব শারীরিক সমস্যাকেও ছাপিয়ে যায়। এই পুরো দর্শনটার মূল কথাটা খুব সুন্দরভাবে ধরা আছে হানেমানের একটা কোটেশনে। উনি বলছেন যে অ্যাকোনাইট ব্যবহার করার আগে সবার আগে রোগীর মোরাল সিমটমস দেখতে হবে, মানে তার মনের আর শরীরের যন্ত্রণা, তার অস্থিরতা। এই যে মোরাল সিমটমস কথাটা, এর মানে হল রোগীর মানসিক আর আবেগিক অবস্থাটা কেমন, সেটাই আসল, শারীরিক লক্ষণের থেকেও বেশি জরুরি। ভাবুন একবার, ভয়টা ঠিক কতটা গভীর হতে পারে। টেক্সট অনুযায়ী রোগী বাইরে যেতে ভয় পায়, ভিড়ের মধ্যে যেতে ভয় পায়, এমনকি রাস্তা পার হতেও ভয় পায়। জীবনটা ভয়ে ভয়ে একেবারে শেষ হয়ে যায়। কেউ কেউ তো এতটাই নিশ্চিত হয়ে যায় যে তারা কবে মারা যাবে সেই দিনটাও বলে দেয়। কি সাংঘাতিক ব্যাপার! এমনকি গান বাজনাও তাদের সহ্য হয় না, মনে হয় যেন দুঃখ আরও বেড়ে যাচ্ছে। তো মনের মধ্যে যখন এই রকম একটা তোলপাড় চলছে, তখন শরীরেই বা তার প্রভাব পড়বে না কেন? টেক্সটটা এরপর বর্ণনা করছে যে কিভাবে এই মানসিক সংকটটা হঠাৎ করে ভয়ঙ্কর সব শারীরিক লক্ষণে পরিণত হয়। এর মধ্যে সবচেয়ে নাটকীয় লক্ষণগুলোর একটা হলো, ভাবুন রোগী যখন শুয়ে আছে তখন তার মুখটা একদম লাল, কিন্তু যেই সে বিছানা ছেড়ে উঠতে গেল সঙ্গে সঙ্গে মুখটা একেবারে মরার মতো ফ্যাকাশা হয়ে যায়। আর তার সাথে শুরু হয় মাথা ঘোরা, চোখে ঝাপসা দেখা, মনে হয় এই বুঝি জ্ঞান হারাবে, আবার উঠে দাঁড়ানোর সাহসটাই চলে যায়। অন্যান্য শারীরিক লক্ষণগুলোও কিন্তু খুব স্পেসিফিক। যেমন ধরুন জ্বর, শরীরটা থাকবে একেবারে শুকনো আর গরম, কিন্তু তার সাথে থাকবে প্রচুর পরিমাণে ঠান্ডা জল খাওয়ার প্রচণ্ড তেষ্টা। আবার বাচ্চাদের খিঁচুনির ক্ষেত্রে দেখা যায় তারা নিজেদের হাত কামড়াচ্ছে আর খুব কান্নাকাটি চিৎকার করছে। আর কাশিটা, ওটা হয় খুব শুকনো খসখসে, আর শ্বাস ফেলার সময় একটা শীষ দেওয়ার মতো আওয়াজ হয়। মানে দেখুন, প্রত্যেকটা লক্ষণের একটা নিজস্ব চরিত্র আছে। আচ্ছা, এতক্ষণ তো আমরা কারণ আর লক্ষণগুলো দেখলাম। এবার চলুন দেখি এর ব্যবহারের নিয়মগুলো কী ছিল। কারণ এটা তো শুধু একটা ওষুধ নয়,
এটা একটা পুরো সিস্টেমের অংশ, আর এর ব্যবহারেরও কিছু নির্দিষ্ট নিয়মকানুন আছে। একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার হলো পরিবেশের প্রভাব। যেমন ধরুন, রোগীর অবস্থাটা সন্ধেবেলা আর রাত্রিবেলা খারাপের দিকে যায়, আবার গরম ঘরের মধ্যেও কষ্ট বাড়ে। কিন্তু মজার ব্যাপার হলো খোলা হাওয়ায় থাকলে আবার বেশ আরাম লাগে। এই যে কখন অবস্থা খারাপ হয় আর কখন ভালো হয়, এই ব্যাপারগুলো কিন্তু সঠিক ওষুধটা বেছে নেওয়ার জন্য তখন খুব জরুরি বলে মনে করা হতো। আরেকটা ইন্টারেস্টিং বিষয় হলো অ্যাকোনাইট কিন্তু একা কাজ করে না, এটা একটা বড় সিস্টেমের অংশ। টেক্সটটা বলছে এটা অন্য কয়েকটা জিনিসের পরিপূরক হিসেবে কাজ করে, যেমন জ্বর বা ঘুমের সমস্যার জন্য কফিয়ার সাথে, আবার কোনো চোট আঘাতের জন্য আর্নিকার সাথে, আর সালফারের সাথে তো এর একটা বিশেষ সম্পর্ক আছে। বলা হয় অ্যাকোনাইট হলো সালফারেরই একটা তীব্র বা অ্যাকিউট রূপ। আর এখানেই আমরা আসল শিক্ষাটা পাই। ব্যাপারটা হলো অ্যাকোনাইট কিন্তু স্রেফ জ্বর কমানোর কোনো ওষুধ নয়, একদমই নয়। এটা তখনই ব্যবহার করার কথা বলা হয়েছে যখন ইনফ্ল্যামেশন বা প্রদাহের একেবারে প্রথম পর্যায়ে, আর তার সাথে ওই প্রচণ্ড ভয় আর অসুস্থতার মতো মানসিক লক্ষণগুলো থাকবে। মানে খুব নির্দিষ্ট একটা অবস্থার জন্য খুব নির্দিষ্ট একটা সমাধান। তো এই যে ঐতিহাসিক চিকিৎসা পদ্ধতি, এটা আমাদের একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়, তাই না? অসুস্থতাকে আমরা কিভাবে দেখব? শুধু রোগের নাম দিয়ে, নাকি মানুষটার শারীরিক গঠন, তার মানসিক অবস্থা, তার চারপাশের পরিবেশ সবকিছু মিলিয়ে বোঝার চেষ্টা করব? এই পুরো ব্যাপারটা কিন্তু অসুস্থতাকে দেখার আমাদের আজকের দৃষ্টিভঙ্গিকেও একটু নাড়িয়ে দেয়।